সুমাইয়া মেঘা। রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জাম সহ একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের মজিবুর রহমান, পটুয়াখালীর দুলাল মৃধা এবং নেত্রকোনার মামুন। ডিবি জানায়, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে 3টি মেশিনে দিনরাত জাল টাকা ছাপানো হচ্ছিল এবং বাজারে ছাড়ার আগ মুহূর্তেই তাদের আটক করা হয়। বৃহস্পতিবার 14 মে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার উত্তরা পূর্ব থানার সমবায় বাজার এলাকায় প্রথম অভিযান চালানো হয়। সেখানে জাল টাকা কেনা বেচার সময় মুজিবুর রহমানকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় 4 লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির 40,000 টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই আসন থেকে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। 1996 এবং 2014 মেয়াদে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন মাইনিং ইঞ্জিনিয়ার, তবে লাহোরে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির মাধ্যমেই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে তিনি 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেন। 1970 সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার 14 মে বেলা 11টার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেও পরিস্থিতি শান্ত হয়নি। দুই দেশ আলোচনা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি। ফলে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা প্রথম দিন থেকেই রয়ে গেছে। গতকাল বুধবার 13 মে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কামরান ঘাজানফারি দাবি করেন, বিভিন্ন প্রমাণ ও ইঙ্গিত দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, তারা সম্ভবত ইরানের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের পরিকল্পনা করছে এবং সেখানে ইতোমধ্যে বিপুল সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়, যার পর টানা 40 দিন যুদ্ধ চলে। ইরানও পাল্টা হামলা চালায়, ইসরায়েলের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করে। উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ প্রথমে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা 8 এপ্রিল থেকে কার্যকর হয়। 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন, যা এখনও চলছে। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। নতুন নোটিশে বলা হয়েছে, বাধ্যতামূলক ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি ছাড়া কোনো গরু মহিষ জবাই করা যাবে না। সার্টিফিকেট প্রদান করবেন পৌরসভার প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এতে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে। অনুমতি না পেলে পশুর মালিক বা কসাই 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। শুভেন্দু অধিকারী সরকার এক্ষেত্রে 1950 সালের বেঙ্গল আইন ও 2018 সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করেছে। নতুন নিয়ম অনুযায়ী জবাইয়ের অনুমতি পেতে পশুর মালিককে প্রমাণ দিতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং তার কর্মক্ষমতা ও প্রজনন ক্ষমতা নেই। তবে ব্যতিক্রম হিসেবে যদি কোনো পশু বয়সের ভারে চলাফেরা করতে না পারে, গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, অঙ্গ বিকৃতি ঘটে বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়, তাহলে 14 বছর পূর্ণ না হলেও সার্টিফিকেট নিয়ে জবাই করা যাবে। সরকার একই সঙ্গে রাজ্যের রাস্তার ধারে সব কসাইখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত কসাইখানায় গরু মহিষ জবাই করা যাবে। অনুমতি ছাড়া পশু জবাই করলে 1950 সালের আইনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড অথবা 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। এই সিদ্ধান্ত রাজ্যে পশু জবাই নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করেছে, যা রাজনৈতিকভাবে সংবেদনশীল এই ইস্যুকে নতুন করে আলোচনায় এনেছে। ইন্টার মায়ামির আগের ম্যাচে MLS-এ দ্রুততম 100 গোল অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবারও থামলেন না তিনি, জোড়া গোলের পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করে দলকে নিয়ে গেলেন আরেকটি বড় জয়ের পথে। তার নৈপুণ্যে থ্রিলার ম্যাচে এফসি সিনসিনাতিকে 5-3 গোলে হারিয়েছে মায়ামি, অথচ 64 মিনিট পর্যন্ত 3-2 গোলে এগিয়েছিল সিনসিনাতি। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে 3 গোলে অবদান রাখলেন মেসি। ম্যাচের শেষ দিকে হ্যাট্রিকের সুযোগও ছিল তার। 88 মিনিটে তার শট বারে লেগে ফিরে সিনসিনাতির গোলরক্ষকের গায়ে লেগে জালে ঢোকে। প্রথমে সেটিকে মেসির গোল ধরা হলেও পরে MLS কর্তৃপক্ষ সেটিকে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করে। অন্যদিকে কলকাতার বিপক্ষে করা সেঞ্চুরিটি ছিল বিরাট কোহলির
দ্বিতীয়। এর আগে গুজরাট লায়ন্সের বিপক্ষেও একাধিক সেঞ্চুরি রয়েছে তার। আইপিএলে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে একাধিক সেঞ্চুরির কীর্তি কোহলি ছাড়া আছে কেবল জশ বাটলারের। এছাড়া লক্ষ্য তারাই বাটলারের সঙ্গে যৌথভাবে তৃতীয় সেঞ্চুরি রেকর্ড গড়লেন কোহলি। রান তারাই তার দক্ষতা বরাবরই অনন্য। আইপিএলে ভিন্ন 6 দলের বিপক্ষে বেঙ্গালুরুর সর্বোচ্চ রান তারাই জয় পাওয়া ম্যাচগুলোর 5টিতেই বড় ইনিংস খেলেছেন তিনি। আইপিএলে আগে থেকে সর্বোচ্চ সেঞ্চুরির 8টির মালিক ছিলেন কোহলি। এবার সেই সংখ্যা বাড়িয়ে 9 সেঞ্চুরি করলেন। দ্বিতীয় সর্বোচ্চ 7 সেঞ্চুরি বাটলারের। সব মিলিয়ে টি-20তে এটি কোহলির 10ম সেঞ্চুরি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।